কালিন্দী ফুল্লকমলে মাধবেন কিরারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ ব্রজের রাখাল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজের পুণ্য আবির্ভাব তিথি। তাই আজকে সমস্ত ভক্তের মন যেন চলে যাচ্ছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম শাখা কেন্দ্র তথা রাজা মহারাজের পুণ্য জন্মস্থান শিকড়াকড়িন গ্রামের দিকে। সকাল থেকেই মঙ্গলারতি, উষা কীর্তন, পবিত্র গ্রাম প্রদক্ষিণের মধ্যে দিয়ে পূজা পাঠ এবং তারপরে ভজন কীর্তন ও বিকালবেলায় ধর্মসভার মধ্যে দিয়ে এই রাজা মহারাজের পবিত্র পুণ্য জন্মতিথি উদযাপিত হচ্ছে বা হবে। আর আরেক দিকেও ভক্তদের মন যাচ্ছে, সেটি হচ্ছে রাজা মহারাজের প্রিয় যে তপস্যা ক্ষেত্র, সেটি হচ্ছে ভুবনেশ্বরের রামকৃষ্ণ মঠ এবং মিশন। ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ এমনই একটি আধ্যাত্মিক স্পিরিচুয়াল ভাইব্রেশনের ক্ষেত্র, যেখান থেকে ওই মানুষের মনের একটা চেতনার ঊর্ধ্বায়ন হয়। রাজা মহারাজের শরীরত্যাগের পর মহাপুরুষ মহারাজ এই রাজা মহারাজের মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠার পর বলেছিলেন যে মহারাজের দেহত্যাগে মঠ যেন শূন্য মনে হতো। মঠের আধ্যাত্মিকতা এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল। এখন মহারাজ মঠেই বাস করছেন, মঠ আবার জেগে উঠবে। যারা মন্দিরে মহারাজকে দর্শন করবে তাদেরও মহারাজ আশীর্বাদ করবেন, আর মন্দিরে বসে আমাদের সকলের দেখাশোনা করবেন। মহারাজ না থাকলে কি মঠ মানায়? সত্যি সত্যি স্বামী ব্রহ্মানন্দজি সংঘ পরিচালক, সংঘাদি নায়ক এবং স্বামীজির সাথে তার ছিল অভিন্ন হৃদয়। বলা হয় রাজা মহারাজ এবং স্বামী বিবেকানন্দ এরা দুজনে হচ্ছে অভিন্ন হৃদয়েষু। এরা যেন একজন আর একজনকে ছাড়া নয়, বাদ দিয়ে নয়। এই অভিন্ন হৃদয়েষু রাজা মহারাজ এবং স্বামীজির অদ্ভুত ভাব, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু ছিল। আর ঠাকুরও ওই রাজা মহারাজ সম্পর্কে বলতেন যে নরেনের পর রাখালই একটা রাজ্য চালাতে পারে, কারণ রাখালের রাজবুদ্ধি আছে। ঠাকুর বলছেন রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা প্রকাণ্ড রাজ্য চালাতে পারে। এই আধ্যাত্মিক রাজ্য যেন সত্যি সত্যি রাজা মহারাজই চালিয়েছিলেন। সেজন্য আজকে তার পবিত্র পুণ্যতিথিতে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, আমাদের স্মৃতিতর্পণ। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে সৎকথায় প্রতিদিনের মনন তার 1000তম পর্ব উদযাপিত হয়েছে ইতিমধ্যেই, কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই পর্ব থেকে পর্বান্তরে। আগামী 26শে জানুয়ারি যে মহতী সম্মেলন হবার কথা আছে ভগবানের কৃপায় আশীর্বাদে, তার সমস্ত প্রবেশপত্র কিন্তু নিঃশেষিত হয়েছে। আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আর কেউ অনলাইনে টাকা পাঠাবেন না, কারণ সমস্ত প্রবেশপত্র শেষ হয়ে গেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা ভেবেছিলাম 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের এই প্রবেশপত্র আমরা সকলের মধ্যে প্রদান করতে পারবো, কিন্তু 21শে জানুয়ারির আগেই গত 16ই জানুয়ারি শুক্রবার এই প্রবেশপত্র সম্পূর্ণ নিঃশেষিত হয়ে গেছে। সুতরাং মাত্র 4 দিন 5 দিনের মধ্যে আমাদের যে শত্রুবৃন্দ, ভক্তবৃন্দ তাদের অকুণ্ঠ সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এবং আপনাদের সকলকে জানিয়ে রাখা, এটি ভক্ত সম্মেলন নয়, এটি জীবন গঠনের সম্মেলন। একটু নতুন আঙ্গিকে এই সম্মেলন হবে বড়নগর মাতৃস্মৃতি মন্দিরে। যারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসবেন তারা ভালো করে শুনে নিন। দক্ষিণেশ্বরের দিক থেকে যারা আসবেন তারা দক্ষিণেশ্বরে চৌরাস্তায় বা চৌমাথায় নেবে টোটো অটো করে তাঁতিপাড়ায়
আলমবাজার মঠের পরের স্টপেজটি তাঁতিপাড়া। সেই তাঁতিপাড়ায় ডান দিকে ঢুকে ব্যানার্জি পাড়ায় বরানগর মাতৃস্মৃতি মন্দির বললেই হবে। যারা অনন্যা থেকে আসবেন তারাও অটো করে আসবেন তাঁতিপাড়া, তারপর ব্যানার্জি পাড়ায় নেবে বরানগর মাতৃস্মৃতি মন্দির। যারা কুঠিঘাট বা অন্যত্র থেকে আসবেন তারাও অটো করে আসবেন। সিথির মোড় থেকে যারা আসবেন তাদেরও অটোর শেষ স্টপেজ ব্যানার্জি পাড়া। এই ব্যানার্জি পাড়াতে নেমে বরানগর মাতৃস্মৃতি মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবেন। আলমবাজার মঠের পাশেই যে গলি, সেই গলির মোড়টির নাম তাঁতিপাড়া। এই তাঁতিপাড়া দিয়ে ঢুকে খানিকটা গেলেই ব্যানার্জি পাড়া, সেই ব্যানার্জি পাড়াতেই বরানগর মাতৃস্মৃতি মন্দির। ভক্তরা যারা প্রবেশপত্র সংগ্রহ করেছেন তাদের জন্য একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা দিক নির্দেশ পাঠিয়ে দেব। এবং আপনাদের শুধু অনুরোধ যে আপনারা আর কেউ অনলাইনে টাকা পাঠাবেন না, আর প্রবেশপত্র যথাযথভাবে রক্ষিত রাখুন আপনাদের মোবাইলে। ওই মোবাইলে প্রবেশপত্র দেখিয়েই আপনারা রেজিস্ট্রেশন কিট, অনুষ্ঠান সূচি এবং ওই দিন অনুষ্ঠানের পরবর্তী পর্বে যোগদান করতে পারবেন। এইটুকু ঘোষণা আমাদের করতেই হচ্ছে। করে আমরা স্মরণ করছি রাজা মহারাজের পুণ্য জীবনের দিকে। সত্যি সত্যি ঠাকুরের এই যে কথা, যে ইচ্ছা করলে রাখাল মহারাজ একটা রাজ্য চালাতে পারেন, সেই কথা শুনে নরেন্দ্রনাথ অন্যান্য গুরুভাইকে বললেন যে আজ থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকব। এবং এই কথা শুনে কিন্তু ঠাকুর খুব আনন্দিত হয়ে বললেন রাখালের ঠিক নাম হয়েছে। পরবর্তীকালেও 1893 সালে মে মাসে হরিদাস বিহারীদাস দেশাইকে একটি চিঠিতে দুই গুরুভাইয়ের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, অ্যাজ টু দ্য আদার টু স্বামীস দে ওয়ার মাই গুরু ভাইস হু ওয়েন্ট টু ইউ লাস্ট জুনাগড়, অফ দেম ওয়ান ইজ লিডার। এই যে মহামানব যাকে ঠাকুর রাজবুদ্ধির অধিকারী বলে চিহ্নিত করেছেন, স্বামীজি তাকেই আমাদের নেতা বলে সম্মান জানিয়েছিলেন। রাখালচন্দ্র ঘোষ রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি, তিনি 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার শিকড়াকুলিন গ্রামে 1863 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি জমিদার আনন্দমোহন ঘোষের প্রথম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। মার নাম ছিল কৈলাস কামিনী দেবী। মাত্র 5 বছর বয়সে তার মাকে তিনি হারান। পিতা দ্বিতীয়বার বিবাহ করেন হেমাঙ্গিনী দেবীকে। তিনি মাতৃহারা শিশুকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই রাখালের পূজা, ধ্যান এবং সঙ্গীতের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। গ্রামের স্কুলের পাঠ সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য বাবা তাকে 1875 খ্রিস্টাব্দে ট্রেনিং একাডেমি স্কুলে ভর্তি করে দেন। সেখানেই তিনি পড়াশোনা শুরু করেন। ধীরে ধীরে নরেন্দ্রাদি ঠাকুরের পার্শ্বদের সঙ্গে পরিচয় হয় এবং 1881 সালের মাঝামাঝি কোন্নগরের ভক্তবীর মনমোহন মিত্রের সঙ্গে এই রাখাল দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করেন। এরপর ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তিনি ঘন ঘন আসতেন এবং ভগবান স্বয়ং রাজা মহারাজের ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের ভার নিয়েছিলেন। ঈশ্বর কোটি রূপে চিহ্নিত এই রাখালচন্দ্র ছিলেন জগন্মাতা প্রেরিত শ্রীরামকৃষ্ণের ত্যাগী মানস পুত্র এবং তার অনন্ত আধ্যাত্ম সম্পদের যোগ্য উত্তরাধিকারী। ঠাকুরের মহাসমাধির পর তার সন্তানেরা সাধন ভজনে ডুবে যান। স্বামী ব্রহ্মানন্দজি গভীর সাধনের পর 1895 জানুয়ারির প্রথম দিকে কলকাতায় ফিরে আসেন এবং তারপর থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কিছুদিন পরে তাকে দেখা এক প্রত্যক্ষদর্শীর বিবরণ ছিল যে অনেক দিন পরে দেখা হয় রাখালকে নতুন বলিয়া বোধ হইতে লাগিল। দেখিলাম সে স্থূলকায় হইয়াছে, চক্ষুদ্বয় বিস্ফারিত, মুখ সুডৌল এবং গম্ভীর, যেন কর্তা ব্যক্তি লোক এবং সর্ববিষয়ে কার্যতৎপর। এবং বলরাম ভবনে 1897 খ্রিস্টাব্দে 1 মে যে সন্ন্যাসী এবং ভক্তদের সভায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়, তাতে স্বামীজি ছিলেন মিশনের সাধারণ সভাপতি এবং স্বামী ব্রহ্মানন্দ ছিলেন কলকাতা কেন্দ্রের সভাপতি। 1900 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি স্বামীজির উপস্থিতিতে বেলুড় মঠের ট্রাস্টিদের প্রথম সাধারণ সভায় স্বামী ব্রহ্মানন্দজি গোটা সংঘের সভাপতি নির্বাচিত হন। রাখা
যে এই স্বামীজি রাজা মহারাজকে 1893 খ্রিস্টাব্দেই কিন্তু নেতা হিসাবে চিহ্নিত করেছেন এবং মৃত্যুর 5 মাস আগে 1902 সালের 12ই ফেব্রুয়ারি নিবেদিতাকে স্বামীজি লিখেছিলেন, আই রেকমেন্ড ইউ নান, নট ওয়ান, এক্সেপ্ট ব্রহ্মানন্দ, দ্যাট ওল্ড ম্যানস জাজমেন্ট নেভার ফেল্ড, মাইন অলওয়েজ ডু। অর্থাৎ ঠাকুর অপ্রকট হওয়ার আগে চাপরাস দিয়েছিলেন নরেন্দ্রনাথ, আর নরেন্দ্রনাথ বিবেকানন্দ বিদায় নেওয়ার আগে সেই ব্যাটনটি যেন ব্রহ্মানন্দজির হাতে দিয়ে যাচ্ছেন। অদ্ভুত সাংগঠনিক শক্তি ছিল এবং মহারাজের ছিল দৃঢ় নেতৃত্ব প্রদানের ক্ষমতা। কঠিন সমস্যার সমস্ত সমাধান মহারাজ এই দৃঢ় নেতৃত্ব তার দ্বারাই করেছিলেন এবং সেটি কিন্তু আধ্যাত্মিকতা, আর অন্য কিছু নয়। সেখানে আমরা স্মরণ করতে পারি কয়েকটি ঘটনা, যে স্বামীজির মহাপ্রয়াণের পর ব্রহ্মানন্দজি প্রথম কলকাতার বাইরে যান 1903-এর মধ্যভাগে। কাশীধামে পৌঁছে দেখেন যে স্বামীজির অনুরাগী কয়েকজন যুবক, চারুচন্দ্র দাস, কেদারনাথ মৌলিক, যামিনী মজুমদার, পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটা ছোট্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু সেবা কার্য চালাচ্ছেন। স্বামীজি রাজা মহারাজকে বলেছিলেন, এই প্রতিষ্ঠানটির উপর দৃষ্টি রেখো। স্বামী ব্রহ্মানন্দের নির্দেশ এবং বিশেষ আগ্রহে প্রতিষ্ঠানটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়। স্বামীজির ইচ্ছা অনুসারে তার নাম হয় রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস বা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। রাজা মহারাজ মিশনের সেবা কাজের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। কঙ্খলে স্বামীজির শিষ্য কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ 3টে ছোট্ট চালাঘরে পীড়িত সাধু সন্ন্যাসীদের চিকিৎসার জন্য আত্মনিয়োগ করেছিলেন। দুর্জয় মনোবল ছাড়া তাদের আর বিশেষ কিচ্ছুই ছিল না। মহারাজ 1903 খ্রিস্টাব্দে কাশীধাম থেকে কঙ্খলে গিয়ে 1 মাস বাস করেন এবং এই সময় এই 2 সন্ন্যাসী মহারাজের কাছে নিবেদন করেন যে তারা সেবার কাজ ছেড়ে বাকি জীবন তপস্যায় কাটাতে চান, কারণ স্বামীজির মৃত্যুতে তাদের মন সম্পূর্ণ ভেঙে গেছে। রাজা মহারাজ কোনো উত্তর না দিয়ে কঠোর ধ্যান, জপ, ধর্মপ্রসঙ্গ ইত্যাদির মাধ্যমেই তাদের মনের সম্পূর্ণ পরিবর্তন আনেন। মহারাজের নেতৃত্বের কাছে মাথা নুইয়ে তারা স্বামীজির প্রবর্তিত সেবাপথেই নিজেদের নতুন উৎসাহে আবার নিয়োজিত করেন। রাজা মহারাজের জীবন ঘটনাবহুল ছিল। সূর্যি মহারাজ ছিলেন রাজা মহারাজের সেবক। তিনি বলছেন যে প্রতিটি ব্যাপারেই মহারাজের সিদ্ধান্ত ছিল হিমালয় সদৃশ্য দৃঢ়, গম্ভীর, ধীর, নিশ্চিত এবং স্থির। তাঁর এই স্বভাবটা ছিল সহজাত। তখন মঠে নিবেদিতার কাজকর্ম নিয়ে নানা দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। নিবেদিতা অনেক সক্রিয় বিখ্যাত বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, নানাভাবে সাহায্য করছেন। ব্রিটিশ সরকারের সেন দৃষ্টি, মঠ তুলে দেওয়া হবে, নানান হুমকি, সব শুনে রাজা মহারাজ তাঁকে ডাকলেন। নিবেদিতা তার পাদবন্দনা করে মেঝেতে বসলেন। স্নিগ্ধ কণ্ঠে রাজা মহারাজ বললেন, মার্গট, তুমি সন্ন্যাসের আদর্শে প্রতিষ্ঠিত, সন্ন্যাসী সংস্থার একজন সভ্যা। নিজেকে বড্ড বেশি রাজনীতি এবং সক্রিয় বিপ্লবের সঙ্গে জড়িয়ে ফেলছো নাকি? শান্ত ধীর কণ্ঠে নিবেদিতা উত্তর দিলেন, স্বামীজি আমায় ভারত মাতার কাজের জন্য এভাবেই তো উৎসর্গ করেছেন মহারাজ। রাজা মহারাজ সঙ্গে সঙ্গে ততোধিক শান্ত এবং দৃঢ়তার সাথে বললেন, মার্গট, স্বামীজি আমাদের বারবার সতর্ক করেছেন, বহু পত্রে নির্দেশ দিয়েছেন, সন্ন্যাসী রাজনীতি বা কোনো প্রকার বিপ্লবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে না। তার কাজ সকল জীবের মধ্যে শিবের উপস্থিতি বোধে আমরণ সেবা করা। উভয় অনেকক্ষণ চুপ করে রইলেন। নিবেদিতার আনত মুখমণ্ডল, ছলছল চোখ। শান্তভাবে রাজা মহারাজকে প্রণাম করে উঠে গেলেন তিনি। পরের দিন পত্রিকাতে বিবৃতি দিলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই। এই ব্যবহারিক সম্পর্ক ছিন্ন হলেও শেষ দিন পর্যন্ত রাজা মহারাজ এবং প্রাচীন সন্ন্যাসীদের সঙ্গে তার হার্দিক সম্পর্ক ছিল এবং রাজা মহারাজের অন্তরে ছিল তীব্র বৈরাগ্য এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটা প্রথম থেকেই রামকৃষ্ণ ভাব আন্দোলনকে ঠিক পথে চালিয়ে নিয়ে গেছে। বাংলাদেশে হোমিওপ্যাথির প্রতিকৃত মহেশ ভট্টাচার্যের স্ত্রী বিয়োগ এবং নানান বিপর্যয়ের ফলে মনে শান্তির আশায় বেলুর মঠে তিনি কিছুদিন বসবাস করেছিলেন এবং সাধুসঙ্গ করেছিলেন। একদিন তিনি তার সম্পত্তির টাকা পয়সা মঠকে দান করবার ইচ্ছা প্রকাশ করেন। বাবুরাম মহারাজ এই কথা রাজা মহারাজকে জানান। মহারাজ সব শুনে গম্ভীর ভাব ধারণ করেন। বলেন, বাবুরামদা, গৃহস্থ ব্যক্তি সাধু সঙ্গ ও মঠবাস করে মনে বৈরাগ্য নিয়ে তাদের কষ্টার্জিত সম্পদ ত্যাগ করতে চাইছে, আর আমরা সন্ন্যাসী
অপরিগ্রহ আমাদের আদর্শ। গৃহস্থের ওই ঐশ্বর্যে লুব্ধ হয়ে আমাদের আদর্শকে ভুলতে চাইছি। আপনি ঠিক করুন না বাবুরামদা, কোনটি শ্রেয়। বাবুরাম মহারাজ সসংকোচে বলে উঠলেন, ও হো, বুঝেছি, যেমন আছে তেমনই থাকবে। তাহলে মহেশবাবুর বৈরাগ্য আরও বৃদ্ধি পাবে এবং জগতে ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য, এটি বোধে বোধ হবে। আমাদের তিতিক্ষাও বৃদ্ধি পাবে। সঙ্ঘ পরিচালক হিসাবে এইভাবে তিনি সঙ্ঘকে একেবারে পরিচালনা করেছেন। সেজন্য শরৎ মহারাজ একবার বলেছিলেন যে সাধু না হয়ে তোমার রাজা হওয়া উচিত ছিল। কারণ ওই একবার কাশীতে আপনারা জানেন সেবাশ্রম আর অদ্বৈত আশ্রমের সাধুদের মধ্যে কাজকর্ম নিয়ে মনোমালিন্য হয়। রাজা মহারাজ গেলেন, কিচ্ছু না, ওই এমনভাবে তাদের মধ্যে ধ্যানজপটি বাড়িয়ে দিলেন যে তাদের সমস্ত মনোমালিন্য মিটে গেল। এটি আমাদের বারবার মনে রাখতে হবে। এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজ বারবার বলছেন যে মহারাজ সংঘের নিয়ম কানুনের বড় একটা ধার ধারতেন না। মহারাজ মঠের প্রেসিডেন্ট, তিনি না বললে কি করে মিটিং হবে, এরকম একটা পরিস্থিতি। শুদ্ধানন্দ বললেন, মহারাজ আমাদের একটা মিটিং দরকার। মহারাজ উত্তর দিলেন, এখন থাক, আমার শরীরটা ভালো না। তিনি মিটিং পছন্দ করতেন না। মিটিংয়ের নামে আমার জ্বর আসে এরম বলতেন, চুপ করে থাকতেন। আবার মিটিংয়ে সবাই আলোচনা করছেন, কিছুই বলছেন না। সব তর্ক বিতর্ক শেষ হলে মহারাজ যখন সিদ্ধান্ত দিতেন তখন মহারাজ বলতেন, এই করো, যা বলে দিলেন সেটাই লেখা হলো। এইরকমভাবে অদ্ভুত তার সঙ্ঘ পরিচালনা ছিল। এইটি আমরা বারবার পাই। তেমনি ছিল তার বৃক্ষ সেবা। বাগানের গাছপালা অত্যন্ত ভালোবাসতেন। রাজা মহারাজের অপর শখটাই ছিল ফল ফুলের গাছ, এবং গাছপালার আগ্রহ তার ছোটবেলা থেকেই লক্ষ্য করা যেত। পরিণত বয়সে সেটি বৃদ্ধি লাভ করে। পিতা আনন্দমোহন ঘোষ ছিলেন বাগান বিলাসী, এবং শৈশবে শিকরাকুলিন গ্রামে বাবার সঙ্গে ফল বাগানে বিভিন্ন পরিচর্যার কাজ তিনি করতেন। এবং এই শিকরা নামটাই আছে যে ওই গাছের শিকড় ধরে এই ছোট বয়সে তিনি দোল খেতেন, সেই জন্য শিকরা। স্বামীজির অনুজ মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, পরিণত বয়সে ব্রহ্মানন্দ মহারাজের তাস খেলা, মাছ ধরা ইত্যাদি ছিল কেবলমাত্র মনটাকে উচ্চ মার্গ থেকে নিচে নামানোর জন্য। এমনকি একটা ছাঁচি কুমড়ো কত বড় হতে পারে সেটা দেখবার জন্য বেলুড়ে অপর একজনের বাড়িতে নিত্য গিয়ে একটা কুমড়ো গাছের তত্ত্বাবধান করতেন। একবার হাড়ের গুঁড়োর সার দিয়ে গোলাপ ফুল করেছিলেন, ফলও খুব বড় হয়েছিল। এই গাছপালা এবং ফুল ফলের বিষয়ে তিনি খুব কথা বলতেন। প্রভু মহারাজ তিনি একটা ঘটনা বলছেন যে মঠের বাগান থেকে একদিন একজন ব্রহ্মচারী ঠাকুর পুজোর জন্য সুন্দর সুন্দর ফুল তুলছিল। তাকে ডেকে রাজা মহারাজ বললেন, তুমি করছো কি? তুমি কি গাছপালাগুলোকে ফুল শূন্য করে দিতে চাও? তোমার ধারণা বুঝি শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র ঠাকুরঘরেই বসে আছেন এবং বাগানে বেড়াতে আসেন না? এরকম আর কখনো করো না। পুজোর জন্য কয়েকটা ফুল তুলে অবশিষ্ট সব ফুল গাছেই রেখে দেবে। স্বামী মুক্তেশ্বরানন্দজি তিনি বলছেন, ব্রহ্মচারী হয়তো তোড়া বাঁধার জন্য কতগুলো মোটাওয়ালা গোলাপ তুলছে। মহারাজ তার সাজির দিকে চেয়ে বললেন, এ কি করেছ? এই গোলাপের সঙ্গে যে ছোট ছোট কুঁড়ি দুটো রয়েছে, এগুলি থাকলে কদিন বাদে ফুটতো। তুমি কি করে ফুল নিতে হয় জানো না। মুক্তেশ্বরানন্দজি বলছেন যে তাকে কেউ শিখিয়েও দেয়নি বলে হয়তো ভৎসনা করলেন এবং শিখিয়ে দিলেন কিভাবে পুষ্পচয়ন করতে হয়। কত স্নেহ প্রীতি দরদ দিয়েই না মহারাজ এই বৃক্ষলতাদির যত্ন করতেন। তখনকার সাধু ব্রহ্মচারীরা সেটা অনেকেই সেটি লক্ষ্য করেছেন। স্বামীজির সাথে তাঁর ছিল অসাধারণ এক অভিন্ন হৃদয় সম্পর্ক। তাদের পরস্পরের ভালোবাসা ছিল দেখার মতন। স্বামীজি বলতেন, রাখাল আমাদের মঠের শোভা, রাখালের আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না। এক পাশ্চাত্য ভদ্রলোক স্বামীজির কাছে এসছেন কিছু আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে। স্বামীজি তাকে বললেন, দেয়ার ইজ এ ডায়নামো ওয়ার্কিং অ্যান্ড উই আর অল আন্ডার হিম। এই বলে রাজা মহারাজের কাছে পাঠিয়ে দিলেন। দেহত্যাগের 5 মাস আগেও ওই স্বামীজি স্বামীজির কাছে নিবেদিতা পরামর্শ চাইলে স্বামীজি ব্রহ্মানন্দের পরামর্শ নিতে বললেন। এবং স্বামীজি বলতেন, যদি সবাই আমাকে কখনো ছেড়েও যায়, রাখাল মহারাজ আমার সঙ্গে
শেষ পর্যন্ত থেকে যাবে। উভয়ের সাথে সম্পর্ক। এবং ওই রাজা মহারাজও কেউ স্বামীজিকে প্রণাম করে রাজা মহারাজও বলতেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা পিতারই সমান। তোমাকে প্রণাম করে আমিও আমার পিতা রামকৃষ্ণকেই যেন প্রণাম করছি। একদিন দুপুরে স্বামীজি গা হাত পা ব্যথা অনুভব করছেন, গা হাত পায়ে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে ডাকলেন মেসেজ করে দেওয়ার জন্য। শরৎচন্দ্র চেষ্টা করলেন, কিন্তু স্বামীজি তার পালোয়ানি শরীরে আরাম অনুভব করলেন না। বললেন রাজা মহারাজকে ডাকতে। মহারাজ তখন দুপুরের প্রসাদের পর একটু বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছেন। স্বামীজি ডাকছেন শুনেই এলেন, ধুতি মালকোঁচা মেরে প্রায় 2 ঘন্টা স্বামীজির গা টিপে দিলেন। নিজে গলদঘর্ম হয়ে গেলেন। আবার স্বামীজির আরাম হলো। শরৎচন্দ্রের মনে কিন্তু ভীষণ খটকা। তিনি মহারাজকে গিয়ে বললেন, আপনি ঠাকুরের মানুষপুত্র, মঠের প্রেসিডেন্ট, স্বামীজি আপনাকে দিয়ে পা পর্যন্ত টেপালেন। শোনা মাত্রই একদম জিভ কেটে বললেন রাজা মহারাজ, কি বলছিস তুই? সাক্ষাৎ শিব। আবার স্বামীজি যখন বেলুড় মঠের নিয়মাবলী তৈরি করছেন, কোড অফ কন্ডাক্ট, সব শোনালেন বলরাম মন্দিরে সভা ডেকে। স্বামীজি সবাইকে পড়তে দিলেন, প্রত্যেকে পড়লেন। কেউ কিছু পরিবর্তনের সুপারিশ করলেন, রাজা মহারাজ কিছু করলেন না। স্বামীজি বললেন, কি হলো রাজা, তুমি কিছু বলছো না যে? তোমার কি এটা পছন্দ হচ্ছে না? রাজা মহারাজ বললেন, না নরেন, এত নিয়মকানুন আমার পছন্দ হচ্ছে না। স্বামীজি আর একটাও কথা বললেন না, সঙ্গে সঙ্গে ওই কাগজটা ছিঁড়ে ফেলে দেবেন। এই হচ্ছে দুজনের অদ্ভুত ভালোবাসা। এবং ঠাকুর যে ভাবটিকে বা রূপ দিয়েছেন, ঠাকুরের যে ভাবটিকে রূপ দিয়ে স্বামীজি সঙ্ঘকে গড়ে তুলেছেন, সেই ভাবটা যাতে পরবর্তী প্রজন্মের সাধু ব্রহ্মচারীদের জীবনে প্রতিফলিত হয়, সেজন্য রাজা মহারাজ বারবার বলতেন যে আমরা ছাঁচ গড়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। স্বামীজি মঠ মিশনের সাধুদের মটো হিসাবে বারবার উচ্চারণ করেছেন আত্মন মোক্ষার্থম জগৎ ধিতায় চ বাক্যটি। সেজন্য প্রত্যেকটা সাধুর জীবনব্রত হচ্ছে নিজের মুক্তি এবং জগতের কল্যাণ সাধন। এটিকে জীবনে রূপায়িত করার জন্য রাজা মহারাজ সাধু ব্রহ্মচারীদের বলতেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভিস ক্রিয়েচার্স। ধ্যান করো আর সেবা করো, কর্মই উপাসনা, কর্মই উপাসনা। সেজন্য এই রামকৃষ্ণ লীলায় রাজা মহারাজ এবং স্বামীজি দুজনেই যেন নিজের নিজের ভূমিকা পালন করে গেছেন এবং দুজনেই যেন অভিন্ন। আমরা আজকে তার এই পুণ্য জন্মতিথিতে তো তার জীবনের অনন্ত ভাব, অনন্ত লীলা শব্দ আমরা বলে শেষ করতে পারবো না, কিন্তু আমরা এইটি বারবার বুঝতে পারি যে এই রাজা মহারাজ শুধু নয়, এই মহাপুরুষদের জীবন, তাদের ব্যবহার এমনই প্রকৃতিদের সাথে একীভূত যে যেন বারবার আমাদের অনুভব হয় যে পবিত্র মানুষ পবিত্র আবহাওয়ার মধ্যে বাস করে পবিত্রতম হয়ে উঠবে। এই ছিল রাজা মহারাজের মহতী ইচ্ছা। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, এই পুণ্য জীবন যত আমরা স্মরণ করব, তার আধ্যাত্মিক শক্তির তো পরিমাপ আমরা করতে পারবো না, কিন্তু এই জীবনের লীলা নাট্যটা যেন আমরা ধ্যান করতে পারি। 1922 সালের 10ই এপ্রিল মর্ত্যলোকে তিনি তার শেষ লীলা বা তার লীলা তেনার শেষ হয়। শারদানন্দজি লিখেছিলেন, কালিন্দী ফুল্ল কমলে মাধবেন কিরারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।